আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। যুদ্ধ থামছে না, গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধের কথা জানিয়েছে ইসরায়েল। প্রস্তুত গাজার যোদ্ধারাও, দখলদারদের ওপর হামলা চালিয়ে যাচ্ছেন তারা। তীব্র লড়াই হচ্ছে পশ্চিম তীরেও। তাদের সমর্থনে একদিনে 7 দফা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ক্ষেপণাস্ত্রের মাধ্যমে $3 কোটি মূল্যের আরেকটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছেন হুথিরা। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেফতারে আইসিসির চিফ প্রসিকিউটরের আবেদনে ফ্রান্স, নরওয়ে, বেলজিয়াম ও স্লোভানিয়া সমর্থন দেওয়ার পর দৌড়ঝাঁপ শুরু হয়েছে ইসরায়েলি কর্মকর্তাদের। এদিকে ইরানি কর্মকর্তার চাঞ্চল্যকর তথ্যের পর প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনায় ইসরায়েলি সম্পৃক্ততা নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। আল মায়াদিনের খবরে বলা হয়, উত্তর গাজার জাবালিয়া এবং দক্ষিণের রাফায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রচণ্ড লড়াই চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। যুদ্ধের তীব্রতা বেড়েছে জানিয়ে সংবাদ মাধ্যমটি বলেছে, ইসরায়েলি সেনা এবং তাদের গাড়িগুলোকে লক্ষ্য করে প্রতিরোধ যোদ্ধাদের অভিযান অব্যাহত রয়েছে। খবরে বলা হয়, গাজা সিটির দক্ষিণ পশ্চিমে নেতজারিম অক্ষে মঙ্গলবার আল কাসাম ব্রিগেডের স্নাইপারের হাতে গুলিবিদ্ধ হন এক ইসরায়েলি সেনা। রাফা শহরের পূর্বে আল তানুরে কাসামের যোদ্ধারা আল ইয়াসিন শেলের মাধ্যমে একটি D9 মিলিটারি বুলডোজারে হামলা করেন। জাবালিয়া ক্যাম্পের পূর্বে হেভি ক্যালিবারের মর্টার শেলের মাধ্যমে ইসরায়েলের কমান্ড অ্যান্ড কন্ট্রোল হেডকোয়ার্টার ধ্বংস করেন তারা। এদিকে আল আকসা মর্টার্স ব্রিগেডের সঙ্গে এক যৌথ অভিযানে আল কুদস ব্রিগেডসের যোদ্ধারা জাবালিয়া ক্যাম্পে শত্রু সেনা এবং তাদের গাড়িগুলোর ওপর বোমা হামলা করেন। তানানি টাওয়ারের পেছনেই ইসরায়েলি সেনা দল এবং তাদের গাড়িগুলোতেও হামলা চালায় আল কুদস। আল মুজাহিদিন ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা জাবালিয়া ক্যাম্পের পূর্বে বিভিন্ন অস্ত্র দিয়ে একটি ইসরায়েলি সেনা দলের ওপর হামলা চালিয়েছেন। এদিন আল আলবানি স্ট্রিটে একেবারে কাছাকাছি অবস্থান থেকে লড়াই করেন তারা। এতে দখলদার সেনাদের মধ্যে নিশ্চিত হতাহতের ঘটনা ঘটে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়। আল মায়াদিনের প্রতিনিধি গাজা থেকে জানিয়েছেন, মধ্য গাজার দেইর আল বালার পূর্বে এবং উত্তরের জাবালিয়ায় প্রচণ্ড লড়াই চলছে। গাজার পাশাপাশি পশ্চিম তীরেও প্রচণ্ড লড়াই চলছে। আল কুদসের জেনিন ব্রিগেডস জানিয়েছে, মঙ্গলবার জেনিন ক্যাম্প এবং এর আশেপাশে ইসরায়েলি সেনাদের সঙ্গে ব্যাপক গোলা বিনিময়ের ঘটনা ঘটে। ক্যাম্পের ভেতরে এবং পাশে ইসরায়েলি সামরিক যান এবং পদাতিক বাহিনীগুলোর বিরুদ্ধে ইম্প্রোভাইজড এক্সপ্লোজিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটান তারা। ইসরায়েলি বুলডোজারগুলো অব্যাহতভাবে জেনিনের আবাসিক এলাকার অবকাঠামোগুলো গুড়িয়ে দিচ্ছে বলে জানা গেছে। সেখানে অভিযান চালাচ্ছে সহস্রাধিক ইসরায়েলি সেনা। স্থানীয় মিডিয়ার খবর অনুযায়ী সর্বশেষ হামলায় স্কুলগামী এক শিশুসহ 8 ফিলিস্তিনি নিহত হন। হামাস মঙ্গলবার বলেছে, জেনিনে ইসরায়েলি বর্বরতার কারণে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামে একটুও ভাটা পড়বে না। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মঙ্গলবার ইসরায়েলি অবস্থানগুলোতে সিরিজ হামলা চালিয়েছে। ফিলিস্তিনিদের সমর্থনে এদিন অন্তত 7 দফা হামলা চালান তাদের যোদ্ধারা। রাত 2:30টায় আল রাহেব সামরিক অবস্থানে আর্টিলারি ও রকেট হামলার মাধ্যমে দিনের অভিযান শুরু করেন তারা। দুপুরে রুয়েসাদ আল কর্নের একটি ইসরায়েলি অ্যাসেম্বলি পয়েন্টে প্রিসিশন গাইডেড মিসাইল নিক্ষেপ করা হয়। বিকেলে আল রাহেবের অ্যাসেম্বলি পয়েন্টে তারা দ্বিতীয়বারের মতো হামলা করেন। এ সময় মালিকিয়া এবং আল মারেজ মিলিটারি সাইটেও হামলা চালানো হয়। সন্ধ্যায় তারা আঘাত করেন অধিকৃত সেবা ফার্মের জেবদাইন ব্যারাক এবং কারান্তিনা হিলের অ্যাসেম্বলি পয়েন্টে। সিনহুয়া জানিয়েছে, $3 কোটি মূল্যের আরও একটি মার্কিন MQ-9 রিপার গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী। চলতি সপ্তাহে এ নিয়ে 2টি রিপার ড্রোন ভূপাতিত করলেন তারা। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার এক টেলিভিশন বিবৃতিতে জানান, ইয়েমেনের আল বাইদা প্রদেশের আকাশসীমায় ড্রোনটি শত্রুতাপূর্ণ তৎপরতায় লিপ্ত ছিল। স্থানীয়ভাবে তৈরি সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। পরে ড্রোন ভূপাতিত করার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হুথি আনসারুল্লাহ। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ফক্স নিউজ বলেছে, ইয়েমেনিরা চলতি সপ্তাহে এ নিয়ে 2টি রিপার ড্রোন ভূপাতিত করলেন। আর 7 অক্টোবরের পর এই ধরনের মোট 5টি ড্রোন ভূপাতিত করেছেন তারা, যার মোট আনুমানিক মূল্য $15 কোটি। তুরস্কের আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন প্রলম্বিত হবে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল হার্জি হালেভি। মঙ্গলবার উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে সেনাদের অবস্থা পরিদর্শনকালে তিনি বলেন, তার দেশের কৌশল হল যতটা বেশি সম্ভব হামাসের কমান্ডারদের নির্মূল করা এবং ইসরায়েলি জিম্মিদের মুক্ত করে আনতে গোষ্ঠীটির নেতাদের ওপর যতটা সম্ভব চাপ প্রয়োগ করা।
ইসরায়েলি সেনাপ্রধান বলেন, আমরা শুরুতেই বলেছিলাম যুদ্ধ প্রলম্বিত হবে। হামাস প্রতিরক্ষার জন্য বছরের পর বছর ধরে এখানে টানেল খনন করে আসছে এবং তা এক সপ্তাহ বা এক মাসে ভেঙে ফেলা সম্ভব হবে না। এর আগে জেনারেল হালেভি জানিয়েছিলেন 2024 সাল জুড়েই গাজায় যুদ্ধ চলবে। তবে মঙ্গলবার তিনি জানাননি ঠিক কতদিন গাজায় ইসরায়েলি আগ্রাসন চলবে। আনাদোলো জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এবং হামাসের 3 সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটরের করা আবেদনে সমর্থন জানিয়েছে ইসরায়েলের মিত্র ইউরোপীয় দেশ ফ্রান্স, নরওয়ে, বেলজিয়াম ও স্লোভানিয়া। এতে ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ফ্রান্সে গেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে ইসরায়েল বৈশ্বিকভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। এমন অবস্থায় পরোয়ানা জারি হলেই নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে নরওয়ে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ মঙ্গলবার বলেছেন, হেগ ট্রাইব্যুনালের পক্ষ থেকে নেতানিয়াহু এবং গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তারা নরওয়েতে এলে তাদের গ্রেফতার করতে বাধ্য থাকবে তার দেশ। নরওয়ের সংবাদ মাধ্যমগুলো বলেছে, নেতানিয়াহু নরওয়ে সফরে এলে তাকে গ্রেফতার করে যথাযথ কর্তৃপক্ষের কাছে সমর্পণের ঝুঁকি রয়েছে। তিনি আরও বলেন, আমরা মনে করি আইসিসির 124টি সদস্য রাষ্ট্রই একই পথ অনুসরণ করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য তিনি দল মত নির্বিশেষে মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে কাজ করবেন। মঙ্গলবার কংগ্রেসের এক শুনানিতে ব্লিংকেন বলেন, অত্যন্ত একরোখা এই সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তিনি বদ্ধপরিকর। রিপাবলিকানরা যখন আইসিসির কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিচ্ছে, তখনই এই মন্তব্য করলেন ব্লিংকেন। আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবটির বিষয়ে শিগগিরই ভোটাভুটি হতে পারে। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়। তবে এর আগে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা সহ আদালতটির বিভিন্ন বিচার কার্যক্রমকে সমর্থন জানিয়েছিল ওয়াশিংটন। মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ফরেন রিলেশনস কমিটির শুনানিতে রিপাবলিকান সিনেটর জেমস রিশক জানতে চান যে যেসব দেশের বিচার ব্যবস্থা স্বাধীন, বৈধ ও গণতান্ত্রিক, তাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো থেকে আইসিসিকে বিরত রাখার জন্য যুক্তরাষ্ট্রে আইন প্রণয়নে ব্লিংকেন সমর্থন দেবেন কিনা। জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দলের মধ্যে আলোচনার ভিত্তিতে একটি উপযুক্ত পদক্ষেপ নির্ধারণের জন্য আমরা আপনাদের সঙ্গে কাজ করতে চাই। এমনটা করতে আমি বদ্ধপরিকর। এর মধ্যে আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য মার্কিন কংগ্রেসে 2টি বিল উত্থাপিত হয়েছে। ইরানের মেহের নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বহরে থাকা এক কর্মকর্তা। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্সিয়াল চিফ অব স্টাফ গোলাম হোসেন ইসমাইলি জানান, ইরানের ভারজাকান অলের যেখানে দুর্ঘটনা ঘটে সেখানকার আবহাওয়া পরিস্থিতি শুরুতে ভালো ছিল। 19 মে স্থানীয় সময় দুপুর 1টার দিকে রাইসির হেলিকপ্টার বহর উড্ডয়ন শুরু করে। এর 45 মিনিট পর রাইসির হেলিকপ্টারের পাইলট অন্যান্য হেলিকপ্টারকে উচ্চতা বাড়িয়ে মেঘ এড়িয়ে যেতে বলেন। এর কিছুক্ষণ পরই সেটি উধাও হয়ে যায়। এই কর্মকর্তা বলেন, 30 সেকেন্ড মেঘের ওপর দিয়ে উড়ে যাওয়ার পর আমাদের পাইলট লক্ষ্য করেন প্রেসিডেন্টকে বহনকারী মাঝখানের হেলিকপ্টারটিকে আর দেখা যাচ্ছে না। গোলাম হোসেন জানান, এরপর কয়েকবার রাইসির হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু তা সম্ভব হয়নি। এদিকে মেঘের কারণে উচ্চতা কমাতে না পারায় বাকি হেলিকপ্টারগুলোর একটি কাছের তামার খনিতে অবতরণ করে। রাইসির বহরে থাকা এই কর্মকর্তা বলেন, অন্য দুটি হেলিকপ্টারের পাইলটরা প্রেসিডেন্টের হেলিকপ্টারের দায়িত্বে থাকা ক্যাপ্টেন মোস্তাফাভির সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু ফোন ধরেন তাবরিজের জুমার নামাজের ইমাম মোহাম্মদ আলী আল হাশেম। তিনি জানান, তাদের হেলিকপ্টারটি একটি উপত্যকায় বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পরেও কয়েক ঘণ্টা বেঁচে ছিলেন আলী আল হাশেম। রোববার রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান আরও কয়েকজন ইরানি কর্মকর্তা সহ পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। অনেক নিরাপত্তা বিশ্লেষক মনে করছেন, এটি স্রেফ দুর্ঘটনা নয়, এই নাশকতায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে। এদিকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং নিহত তার সফর সঙ্গীদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় শহর কওমে প্রিয় নেতাদের বিদায় জানাতে উপস্থিত হন লাখো লাখো মানুষ।
এদিন সকালে উত্তর পূর্বাঞ্চলীয় শহর তাবরিজে প্রথম জানাজা হয়। সেখানেও উপস্থিত ছিলেন লাখো মানুষ। কমের জানাজা শেষে রাইসির লাশ তেহরানে নেওয়া হয়েছে। বুধবার জানাজা সহ সব আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার তাকে জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। আল জাজিরা জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের আরও ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। একটি হাসপাতালে আর্টিলারি ও স্নাইপার হামলা এবং আবাসিক এলাকায় ট্যাঙ্ক ও বিমান হামলা চালাচ্ছে তারা। পেন্টাগন বলেছে, গাজায় মার্কিন নির্মিত জেটিতে এই পর্যন্ত যেই ৫৬৯ টন মানবিক সহায়তা পৌঁছেছে তার একটুও ক্ষুধার্ত ফিলিস্তিনিদের মধ্যে বিতরণ করা হয়নি। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, গাজায় মানবিক কার্যক্রম ধ্বংসের কাছাকাছি এবং অবিলম্বে সেখানে বিপুল পরিমাণে খাদ্য প্রবেশ না করলে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি ছড়িয়ে পড়বে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর ইসরায়েলি হামলা শুরুর পর এ পর্যন্ত অন্তত ৩৫,৬৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রয়টার্স জানিয়েছে, কৌশলগত পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণ প্রস্তুতির অনুশীলন শুরু করেছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে শুরু হওয়া এই অনুশীলনের মধ্য দিয়ে যুদ্ধে ব্যবহৃত হতে পারে এমন পারমাণবিক শক্তির প্রস্তুতি পরীক্ষা করে দেখা হচ্ছে। ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের সতর্ক করতে এই মহড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মনে করেন পারমাণবিক বিশ্লেষকরা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ার প্রথম ধাপে ইস্কান্দার ও কিনজাল ক্ষেপণাস্ত্র ছিল। এছাড়া মহড়ায় নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র মোতায়েন ও ব্যবহারের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। রাশিয়ার সাদার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের ক্ষেপণাস্ত্র বাহিনী এই মহড়ায় অংশ নিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে কিছু পশ্চিমা কর্মকর্তার উস্কানি এবং হুমকিমূলক বিবৃতির জবাবে কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালানো হচ্ছে। রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করাই এর উদ্দেশ্য। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।